প্রতি বছর শীত মৌসুমে দেশে প্রচুর সংখ্যক পরিযায়ী পাখি আসে। নদ নদীতে জেগে ওঠা নতুন নতুন চরে ঘুরে বেড়ায় এবং মাছ শিকার করে খায় এসব পাখি ফাঁদ পেতে ধরা হয় এবং বিষটোপ ও বন্দুক দিয়ে হত্যা করা হয়। একটি চক্র এসব পাখি ধরে এবং হত্যা করে রেস্তোরাঁ সহ বিভিন্ন স্থানে বিক্রি করছে। আইন করে নিষিদ্ধ করা হলেও অবাধে চলছে পাখি নিধন। সাধারণত অক্টোবর মাসের শেষ দিক থেকে ভোলার চরাঞ্চলে সাইবেরিয়া, ভারতসহ বিভিন্ন শীতপ্রধান দেশ থেকে পরিযায়ী পাখি আসতে শুরু করে। জানুয়ারি মাসে আসা শেষ হয়, আবার ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ফিরে যেতে শুরু করে এসব পাখি। অতিথি পাখি নিয়েই আজ আমাদের আলোচনা। তাই মানচিত্রের আজকের বিষয় অতিথি পাখির চাই নিরাপদ অভয়ারণ্য। আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ মনিরুল হাসান খান এবং রংপুর থেকে যুক্ত হবেন গবেষক ও প্রকৃতিপ্রেমী ডক্টর তুহিন ওয়াদুদ। আমাদের সাথে যেহেতু একজন অতিথি এই মুহূর্তে যুক্ত রয়েছেন, আমরা তার সঙ্গেই কথা বলতে চাই। আপনাকে স্বাগত জানাচ্ছি অধ্যাপক মোহাম্মদ মনিরুল হাসান খান। আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। একটু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিয়েই শুরু করতে চাই যে এবারে জাহাঙ্গীরনগরে আমি যদি বলি যে পাখি কেমন এসেছে, আপনার অভিজ্ঞতায় যদি বলি আজকে থেকে 12 কিংবা 15 বছর আগে পাখি কেমন ছিল, কিংবা এখন আসলে পাখি কেমন দেখতে পাচ্ছেন, আর যদি কমেও যায় তাহলে কারণগুলো আসলে কি হতে পারে? আপনি কেন শুনতে পাচ্ছি না সেটা আসলে বোঝা যাচ্ছে না, তবে আপনি হেডফোনটা একটু খুলে ফেললে আমাদের জন্য মনে হয় ভালো হতো, আপনাকে শোনা যেত। জি, শোনা যাচ্ছে এখন? জি, একদম ক্লিয়ার শুনতে পাচ্ছি। আপনি বলুন। আমার যেটা প্রশ্ন ছিল নিশ্চয়ই আপনি শুনতে ধন্যবাদ। পেরেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবস্থা এবং বাংলাদেশের অবস্থা মোটামুটি একই রকম। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে এই যে পরিযায়ী পাখিগুলো শীতকালে আসে, এই পাখিগুলোর সংখ্যা প্রতি বছরই ধীরে ধীরে কমে যাচ্ছে। এবং এর প্রধান যে কারণ সেটি হচ্ছে যে এদের যে আবাসস্থলগুলো, যে জায়গাগুলোতে এরা আসতো, সেই জায়গাগুলো অনেক ক্ষেত্রেই ধ্বংস হয়ে যাচ্ছে, অনেক ক্ষেত্রেই তাদের গুণগত মান নষ্ট হয়ে যাচ্ছে। তো যার ফলে তারা আগে যত সংখ্যায় যেভাবে আসতে পারতো, যেভাবে তাদের খাবার সংগ্রহ করতে পারতো বা নিরাপদ আশ্রয় পেত, সেটি আজকাল আর পাচ্ছে না। তো স্বাভাবিকভাবেই তারা এই জায়গাগুলো ছেড়ে তখন হয়তো অন্য কোনো জায়গায় চলে যাচ্ছে। এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তথা পুরো বাংলাদেশেরই চিত্র কম বেশি একই রকম। এর সাথে আরো একটি সমস্যা আছে, সেটি হচ্ছে যে মাংসের জন্য এই পরিযায়ী পাখি শিকার করা হয়। সেটি বন্দুক দিয়ে শিকার করা হয়, আবার বিষটোপ দিয়েও শিকার করা হয়, ফাঁদ দিয়ে ধরা হয়। এটা নিজেদের খাবার জন্য, আবার অনেক ক্ষেত্রে হাট বাজারে বিক্রি হয়, অথবা কিছু কিছু রেস্তোরাঁয়ও এই পরিযায়ী পাখির মাংস বিক্রি হয়। তো এই সবকিছু মিলেই পরিযায়ী পাখির অবস্থা দিনে দিনে খারাপের দিকেই যাচ্ছে। জি, জনাব মনিরুল হাসান খান, আমি আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই। আপনি যেটি বললেন যে জাহাঙ্গীরনগরের মতো সারা দেশের অবস্থা একই রকম। আমিও আপনার সাথে একমত যে আসলেই একই রকম। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তো পাখি মারা কিংবা পাখি শিকার করার সেই বিষয়টি নেই। জাস্ট কৌতূহল থেকে জানতে চাচ্ছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই পাখির নিরাপদ অভয়ারণ্য নিশ্চিত করতে ব্যবস্থা কি নেওয়া হয় প্রতি বছর? আহ, যে লেকগুলোতে পাখি আসে তার প্রধান যে কয়েকটি লেক আছে, সেইগুলো একসময় লিজ দেয়া হতো। এগুলো আজকাল আর লিজ দেয়া হয় না, গত বেশ কয়েক বছর যাবতই লিজ দেয়া হয় না। এগুলো পাখির নিরাপদ আবাসস্থল হিসেবেই সংরক্ষণ করা হচ্ছে। কিন্তু সমস্যা হয়েছে যে এই লেকগুলোর আশপাশে কিন্তু অনেক বহুতল ইমারত তৈরি হয়েছে, যেগুলো আগে ছিল না। আগে এই লেকগুলোর আশপাশে গাছপালা ছিল, ঝোপঝাড় ছিল, এক ধরনের প্রাকৃতিক পরিবেশ ছিল। কিন্তু এখন বেশ অনেক বহুতল ভবন হয়েছে এবং সেই সাথে প্রচুর পর্যটক বা দর্শক আসেন শীতকালে বেড়াতে, এবং তারা দেখা যায় যে এই লেকগুলোর আশপাশে এসে অনেক হইচই করে, অনেক ক্ষেত্রে গান বাজায়, অনেক ক্ষেত্রে ছবি তোলে, অনেক ক্ষেত্রে ভিডিও করার জন্য পাখিগুলোকে উড়ানোর চেষ্টা করে। এই সবকিছু মিলেই কিন্তু পাখিগুলো ঠিক আগের যতটুকু নির্বিঘ্নে তারা থাকতে পারতো, এখন সেরকম নির্বিঘ্নে থাকতে পারছে না। জি, আমরা আবারও আপনার কাছে আলোচনায় ফিরব, তবে আরেকজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমি একটু তার সঙ্গে কথা বলতে চাই। ডক্টর তুহিন ওয়াহিদ, দুঃখিত, ওয়াদুদ। ডক্টর তুহিন ওয়াদুদ, আপনার কাছে একটু জানতে চাই, আপনি রংপুর থেকে যুক্ত হয়েছেন। আপনি গবেষক, একজন প্রকৃতি নিয়েই কাজ করেন। এই যে শীতের সময় যে অতিথি পাখি আমাদের এখানে আসে প্রতি বছর, কিন্তু দেখা যায় যে আমরা বিভিন্ন কারণে এই অতিথি পাখির সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে।
কারণগুলো একটু সুনির্দিষ্টভাবে আপনার কাছে জানবো, সেই সাথে আসলে করণীয়টা কি সেই বিষয়েও বলবেন আপনি একটু। আচ্ছা, ধন্যবাদ। পরিযায়ী পাখির সংখ্যা যে কমছে এ তো অনেক গবেষণা ছাড়াও যে কেউ বুঝবে যারা পাখির খোঁজ খবর রাখে। আমাদের পরিযায়ী পাখিগুলো যে কারণে আসে, সেটা হয়তো খাবারের সন্ধানে আসে, একটা নিরাপদ আবাসের জন্য আসে, এটা হচ্ছে প্রধানতম কারণ। কিন্তু আমরা দেখি যে প্রতি বছর প্রচুর পাখি মারা হয়। আমি তিস্তা নদীর পরিসংখ্যানটা আপনাকে একটু বলব। তিস্তা নদীতে আমরা গত কয়েক বছর থেকে প্রতি বছর পাখি কমতে দেখছি, এবং সবচেয়ে হতাশাজনক হচ্ছে যে আমি 31 ডিসেম্বর, 1 জানুয়ারি এবং ধরুন 4 জানুয়ারি 3 দিন আমি তিস্তা নদীতে ভ্রমণ করেছি 115 কিলোমিটার। অর্থাৎ বাংলাদেশে 115 কিলোমিটার ওই নদী আছে, 115 কিলোমিটারই আমি পরিদর্শন করেছি। তার মধ্যে 100 কিলোমিটার নদীতেই ভ্রমণ করেছি। এই নদীতে প্রচুর পাখি থাকার কথা, কিন্তু আমরা যে পরিযায়ী পাখি, কিছু পাখি আছে, কিন্তু যে সংখ্যা আগে ছিল সেই সংখ্যা এখন নেই। আমি এই 3 দিনে যে পাখি দেখলাম, ধরুন 5-6টা দেখলাম কালো মানিকজোড়। কালো মানিকজোড় খুবই আনকমন, এই অঞ্চলে খুব একটা দেখা যায় না। তিস্তাতে আমরা প্রথমবারের মতো দেখলাম হচ্ছে ওই কমন শেলডাক, এটাকে সাঁচকা বলে, মাত্র একটা সাঁচকা দেখা গেল। তবে একটা ব্যাপার হচ্ছে যে খুব বিরল প্রজাতির মার্গেঞ্জার দেখা গেল। এই মার্গেঞ্জার পাখি বাংলাদেশে খুব কম দেখা যায়। তিস্তা নদীতে অতীতে একবার দেখার রেকর্ড আছে, আর কেউ দেখেছে এরকম কোনো রেকর্ড আমাদের জানা নেই। সেই মার্গেঞ্জার পাখি দেখা গেল একটা। তো এই যে ধরুন হাঁসের ঝাঁক, সেখানে হয়তো গিরিয়া হাঁস আছে, পিয়ং হাঁস আছে। এই হাঁসের ঝাঁকে ধরুন পাখি ছিল কতটা, 60-70টা। তারপরে আমরা ওই বলে মৌলবী হাঁস বলে আর কি, সেই মৌলবী হাঁস দেখলাম 4-5টা। একটা পাতিতিলা হাঁসের একটা ঝাঁক দেখলাম। মাছমুরাল এগুলো থাকে এখানে, ফলে তাকে পরিযায়ী পাখি বলা চলে না। এখানে লম্বা পা দিশাবাজ পাখিটা দেখেছি, তাকে পরিযায়ী পাখি বলা চলে না। কিন্তু গত কয়েকদিনে আমরা আরো কিছু পাখি দেখেছি, যেমন ধরুন দাগি রাজহাঁস। আমরা 2টো দাগি রাজহাঁস দেখেছি এখানে। আপনি বিভিন্ন রকমের পাখির কথা বলছেন, আপনার অভিজ্ঞতার কথা বলছেন, তবে এই পাখিগুলোকে আমরা কিভাবে নিরাপদ আশ্রয় দেশে রাখতে পারি, কিংবা তারা হচ্ছে সুনির্দিষ্ট যে সময় থাকে সেই সুনির্দিষ্ট সময় থাকবে, তারপর তারা চলে যাবে, এমন ব্যবস্থা আসলে কিভাবে করা যায় সেই সম্পর্কে জানবো। একটা বিরতিতে যেতে হবে, বিরতির পর ফিরে এসে আমরা আপনাদের সঙ্গে আবারও আলোচনায় ফিরবো। দর্শক, মানচিত্রে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই। বিরতির পর স্বাগত জানাচ্ছি মানচিত্রে। আমাদের আজকের আলোচনার বিষয় অতিথি পাখির জন্য নিরাপদ অভয়ারণ্য। আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ মনিরুল হাসান খান, এবং রংপুর থেকে যুক্ত আছেন গবেষক ও প্রকৃতিপ্রেমী ডক্টর তুহিন ওয়াদুদ। বিরতির পর আবারও আপনাদের দুজনকে স্বাগত। আমি শুরুতেই রংপুরে চলে যেতে চাই। ডক্টর তুহিন ওয়াদুদ, আপনার কাছে, আপনি অনেক পাখির কথা বলছিলেন এবং সেখানে পাখির যে বৈচিত্র্য সে সম্পর্কেও আলোচনা করছিলেন। আমি একটু সংক্ষেপে আপনার কাছে জানতে চাই, মোটা দাগে, সেটি হচ্ছে যে পাখি কমার কারণ কি কি থাকতে পারে? পাখি কমার এই অঞ্চলে প্রধানত যেটা কারণ, সেটা হলো পাখি যে জায়গাগুলোতে আসে সেই জায়গাগুলো নিরাপদ নয়। আমি বলি, এখানে প্রচুর পাখি শিকারী ছিল, এবং এবছরও পাখি শিকার করেছে। আমরা শুনেছি একদিনে বস্তা ভর্তি করে পাখি শিকার করে নিয়ে যায়। তো যখন পাখি শিকার করতে থাকে তখন তো সেখানে পাখি থাকার কোনো কারণ নেই। এটা হচ্ছে এক। আর একটা হচ্ছে, পাখি এসে এখানে শুধু নদীতে নয়, যেমন এখানে নান্দিয়ার বিল বলে একটা বিল আছে, এখানে প্রচুর পাখি আসতো, কিন্তু সেই নান্দিয়ার বিলটা প্রাকৃতিক অবস্থায় নেই। সেখানে এখন কৃত্রিমভাবে বন্দোবস্ত দেওয়া হয়েছে, সেখানে মাছ ধরে মানুষ, কৃত্রিমভাবে চাষাবাদ হয়, এবং সেখানে খনন হয়েছে নানান রকম, ওখানে আর কোনো পাখি আসে না। একইভাবে এখানে বড় বিলা বলে অনেক, প্রায় 1400 একরের একটা বিল আছে, সেই বিলেও কিন্তু পাখিটা নিরাপদ নয়। যদি পাখি খাবারের জায়গা না পায়, পাখি যদি নিরাপত্তা না পায়, তাহলে তো সেখানে পাখি কমতেই থাকবে। আমরা জানি যে প্রতি বছরের তুলনায় প্রতি বছর এই পাখি কমছে। আমাদের টাঙ্গুয়ার হাওরে পাখি আছে, এবারে কিন্তু আমরা জেনেছি যে রাজশাহী অঞ্চলেও পাখি তুলনামূলক কম এসেছে। আর একটা ব্যাপার হয়, সেটা হচ্ছে যে আবহাওয়ার সঙ্গে সম্পর্কিত ব্যাপার আছে।
পাখি সেই সব জায়গায় তাদের সঙ্গে আবহাওয়া মিলিয়ে যায়, আবহাওয়ারও পরিবর্তন আছে, জলবায়ুর অভিঘাত আছে, সব কিছু মিলিয়ে আসলে পাখির আশাটা কমেছে। তবে প্রধান কারণ হিসেবে আমরা যেটা বুঝতে পারি গবেষণার বাইরে থেকেও, সেটা হচ্ছে প্রচুর গুলি করে পাখি মারা হয়। সেটা একটা বড় কারণ, যে গুলি করে পাখি মারলে সেখানে পাখি মারা যাওয়ার কারণেও কমে, আর অনিরাপত্তার কারণেও পাখি কমে। আরেকটা হচ্ছে পাখির খাবারের জায়গা কমে গেছে। যদি আমি আপনাকে আবার ওই তিস্তার কথা বলি, 115 কিলোমিটারের একটা বিশাল প্রবাহ, যে প্রস্থেও কিন্তু অনেক বেশি, কিন্তু এই জায়গায় পাখি নেই। পাখি না থাকার এখানে কারণটা হচ্ছে কিন্তু প্রচুর মানুষ পাখি এখানে মেরে মেরে খায়, আর অনেক জায়গাতেই প্রচুর চাষাবাদ হচ্ছে, ফলে মানুষের আনাগোনাটা বেড়েছে। মানুষের আনাগোনা বেড়ে যাওয়ার কারণে সেখানে কিন্তু পাখি কমেছে। আমরা মনে করি যে এই পাখিগুলোকে যদি আমরা আগের মতো পেতে চাই, তাহলে প্রত্যেক এলাকায়, আমি যেটা বলি যে প্রত্যেক উপজেলায় অথবা প্রত্যেক ইউনিয়নে একটা করে বন গড়ে তুলতে হবে, যে বনের মধ্যে পাখির জি, আপনি কারণগুলো বলছিলেন, সেই সাথে একটা বন তৈরি করতে হবে, এই বিষয়ে আপনি বলছিলেন। আমাদের সঙ্গে আরেকজন অতিথি রয়েছেন, আমি একটু আবার তার কাছে যেতে চাই। অধ্যাপক মোহাম্মদ মনিরুল হাসান খান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন। আপনার কাছে আমি আরেকটু জানতে চাই যে রংপুর থেকে তুহিন ওয়াদুদ উনি বলছিলেন যে কি কি কারণ পাখি কমে যাওয়ার। আপনার কাছে একটু জানতে চাই যে আইনের প্রয়োগ, বাস্তবায়ন কিংবা সংশ্লিষ্ট বিষয়গুলো তো রয়েছে, মনুষ্য সৃষ্টি কারণগুলো, এগুলো আসলে কিভাবে প্রয়োগ করা যায়, কিভাবে পাখি বাড়ানো যায়, পাখি যেন দেশে থাকে, তার সুনির্দিষ্ট সময় পাখি ফিরে যায়। বাংলাদেশের যে বন্যপ্রাণী আইন আছে সেটিতে সুনির্দিষ্টভাবে পরিযায়ী পাখি মারা বেআইনি এবং তার জন্য শাস্তি নির্ধারিত আছে। কিন্তু পুরো দেশব্যাপী তো এই পরিযায়ী পাখি আসে এবং প্রতিটি আনাচে কানাচে যেসব এলাকা আছে সব জায়গায় আসলে বন বিভাগ বা দেশের অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার পক্ষে নজরদারি করা সম্ভব নয়। তো যার ফলে এই অপরাধটি ঘটছেই। বিভিন্ন জায়গায় প্রত্যন্ত হাটে বাজারে থেকে শুরু করে অনেক জায়গায় পাখি বিক্রি হয়, এগুলো আমরা জানি, প্রতিনিয়তই আমরা খবর পাই। বিশেষত হাওর এলাকায় এবং উপকূলীয় এলাকায় এটি বেশি হয়। অন্যান্য এলাকায় ইভেন ঢাকার পার্শ্ববর্তী এলাকায়, এমনকি পূর্বাঞ্চলেও কিন্তু এই পরিযায়ী পাখি বিক্রি হয় এবং বিত্তশালীরাই সেখানে গাড়ি নিয়ে যান সেই পাখি কিনতে, এমন খবরও আমরা পেয়ে থাকি। এই ঘটনাগুলো আমাদের আইন পর্যাপ্ত আছে, কিন্তু সেই আইনের প্রয়োগে দুর্বলতা আছে। তবে এটিও বুঝতে হবে যে যেহেতু এর ব্যাপ্তি পুরো দেশব্যাপী, কোন সংস্থার পক্ষেই কিন্তু এটি আসলে আইনের মাধ্যমে এটি পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। এর জন্য গণসচেতনতার একটি প্রয়োজনীয়তা আছে এবং স্থানীয়রা যদি উদ্যোগী হন, স্থানীয়রা যদি এই নজরদারি করেন এবং স্থানীয়রা যদি সবাইকে উদ্বুদ্ধ করেন, তাহলে কিন্তু এই অবৈধ শিকার বন্ধ করা সম্ভব বলে। আচ্ছা, আপনি অবৈধ শিকারের কথা বলছিলেন, এছাড়াও পাখি রাখার জন্য, অর্থাৎ পাখির বাসস্থান নিরাপদ করার জন্য রংপুর থেকে তুহিন ওয়াদুদ যেমন বলছিলেন, ডক্টর তুহিন ওয়াদুদ, যে বন সৃষ্টি করা, গাছপালা লাগানো, তাদের আশ্রয়ের জন্য একটা পরিবেশ সৃষ্টি করা, সেটা কি আমরা করতে পারছি? মানে যারা প্রকৃতি নিয়ে কাজ করে, যারা পরিবেশ নিয়ে কাজ করে। জি, ডক্টর তুহিন ওয়াদুদ যথার্থই বলেছেন। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে আবাসস্থল, প্রাকৃতিক আবাসস্থলগুলোকে সংরক্ষণ করা। এবং এই পরিযায়ী পাখি কিন্তু শুধুমাত্র যে জলাভূমিতে আসে তা কিন্তু নয়। জলাভূমিতে আসে, তারা ঘাস বন যেসব জায়গায় আছে, নল বন, সেইগুলোতে আসে, এমনকি প্রাকৃতিক বনাঞ্চল যেগুলো, সেগুলোতেও আসে। বিভিন্ন রকম পরিবেশে বিভিন্ন প্রকার পরিযায়ী পাখি আসে। তো সেই জন্য আমাদের প্রথমত চিহ্নিত করতে হবে যে কোন জায়গাগুলোতে বেশি সংখ্যায় পরিযায়ী পাখিগুলো আসে, সেই আবাসস্থলগুলোকে চিহ্নিত করে এই আবাসস্থলগুলোকে রক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা এবং প্রকৃত পক্ষেই যাতে সেই জায়গাগুলো, অন্তত পুরো দেশ না হলেও অন্তত সেই জায়গাগুলোকে আমরা খুব সিরিয়াসলি সংরক্ষণ করতে পারি, যেখানে আবাসস্থল ধ্বংস হবে না এবং সেখানে মানুষেরও কোনো। জি, আপনারা দুজনই খুবই চমৎকার বলেছেন। ধন্যবাদ অধ্যাপক মোহাম্মদ মনিরুল হাসান খান এবং ধন্যবাদ ডক্টর তুহিন ওয়াদুদ। এই ছিল আজকের মানচিত্রে। ফিরবো আগামীকাল একই সময়ে। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।